ফেজ মডুলেশন। আমরা অ্যামপ্লিটিউড মডুলেশনের সময় দেখেছিলাম যে ক্যারিয়ারের যে অ্যামপ্লিটিউড, সেই অ্যামপ্লিটিউডের সাথে মডুলেটিং সিগন্যালটাকে ট্যাগ করা হয়েছে। ঠিক তেমনিভাবে ফ্রিকোয়েন্সি মডুলেশনের বেলায় ক্যারিয়ার সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সির সাথে মডুলেটিং সিগন্যালটাকে ট্যাগ করা হয়েছিল। ঠিক একইভাবে ফেজ মডুলেশনের বেলায় যে টোটাল ফেজ অ্যাঙ্গেল ক্যারিয়ারের, সেই ফেজ অ্যাঙ্গেলের সাথে আমরা মডুলেটিং সিগন্যালটাকে ট্যাগ করব। অর্থাৎ ক্যারিয়ারের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা সি, তাকে টাইম দিয়ে গুণ করলে হয় অ্যাঙ্গেল। সেই ফেজ অ্যাঙ্গেলের সাথে আমরা এটাকে ট্যাগ করব মডুলেটিং সিগন্যাল ভিএম কস ওমেগা এমটিকে, এবং সাথে যেহেতু এটা ফেজ মডুলেশন অর্থাৎ কেপি দিয়ে গুণ করে দেবো, এবং সেটাই হয়ে যাবে আমাদের টোটাল ফেজ অ্যাঙ্গেল অফ দ্য ফেজ মডুলেটেড সিগন্যাল। এখন এই সিগন্যালটাকে আমরা এই ফেজ অ্যাঙ্গেলটাকে আমরা ব্যবহার করব ফেজ মডুলেটেড সিগন্যাল লেখার জন্য, অর্থাৎ ভিসি পিএম। ক্যারিয়ারটা যখন ফেজ মডুলেটেড হয়ে যাবে, অর্থাৎ ভিসিটা হচ্ছে ক্যারিয়ার, সেটা পিএম ফেজ মডুলেটেড, তার ভিসি কসের সাথে থিটাটি লিখে দেবো এই পুরোটা। এইভাবে আমরা ফেজ মডুলেটেড ক্যারিয়ার সিগন্যালের এক্সপ্রেশন লিখতে পারব। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এখান থেকে পেয়ে যাব ভিসি কস কেপি ভিএম এর জায়গায় বসিয়ে দেবো এমপি। এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ দ্য ফেজ মডুলেটেড সিগন্যাল। কত হবে না, ডি থিটা বাই ডিটি। একে টি এর সঙ্গে ডেরিভেটিভ করলে পড়ে থাকবে ওমেগা সি, আর এখান থেকে কেপি ইন্টু ভিএম ইন্টু মাইনাস সাইন ওমেগা এম টি ইন্টু ওমেগা এম। কেপি ইন্টু ভিএম এর জায়গায় আমরা এমপি বসিয়েছি, তাহলে ওমেগা সি মাইনাস এমপি ইন্টু ওমেগা এম সাইন ওমেগা এম। এইটা হয়ে যাবে ডি থিটা ডিটি, মানে ওমেগা টি ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ দ্য অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ দ্য ফেজ মডুলেটেড ক্যারিয়ার। তাহলে তার লিনিয়ার ফ্রিকোয়েন্সি কত না, ওই ওমেগা টি কে 2 পাই দিয়ে ভাগ, এই ওমেগা সি কেও একটা 2 পাই দিয়ে ভাগ, এটাকেও একটা 2 পাই দিয়ে ভাগ। তার ওমেগা সি বাই 2 পাই করলে আসবে এফ সি, আর ওমেগা এম বাই 2 পাই করলে আসবে এফ এম। তাহলে এখানে যে ম্যাক্সিমাম ডেভিয়েশন অফ দ্য ফ্রিকোয়েন্সি ফ্রম দ্য আনমডুলেটেড ক্যারিয়ার, সেটা হচ্ছে ডেল্টা এফ সমান এফ অফ টি মাইনাস এফ অফ সি। এই মানটা হয়ে যাবে এমপি এফ এম, কারণ সাইনের যে ভ্যালু ম্যাক্সিমাম সেটা 1, তার কেপি ভিএম ইন্টু এফ এম। ফ্রিকোয়েন্সি মডুলেশন এবং অ্যামপ্লিটিউড মডুলেশনের কিছু পার্থক্য বা কম্প্যারিজন রয়েছে। যেমন অ্যামপ্লিটিউড মডুলেশন এর ক্ষেত্রে, ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে অ্যামপ্লিটিউডটা কনস্ট্যান্ট থাকবে। ফ্রিকোয়েন্সি মডুলেশন যে রিসেপশনটা সেটা কম নয়েজি হবে। অন্যদিকে অ্যামপ্লিটিউড মডুলেশনের বেলায় অ্যামপ্লিটিউডটা কিন্তু ভ্যারি করবে, এবং যে সুপার ইম্পোজড ফ্লাকচুয়েশনটা হবে নয়েজের জন্য, সেটার জন্য কিন্তু ওটা বেশি নয়েজি হয়ে যাবে, এফএম এর তুলনায় বেশি নয়েজি হয়ে যাবে এমটা। পাওয়ারটা অবশ্যই এফএম ওয়েভের ক্ষেত্রে অল্টার্ড হবে না, কিন্তু এম এর ক্ষেত্রে টোটাল পাওয়ারটা বেড়ে যাবে। এফএম এর ক্ষেত্রে এরিয়া অফ দ্য রিসেপশনটা ছোট, এম এর ক্ষেত্রে এরিয়া অফ দ্য রিসেপশনটা বড়।
এফএম ট্রান্সমিটিং এবং রিসিভিং যে ইকুইপমেন্ট বা যন্ত্রপাতিগুলো খুবই কমপ্লেক্স টাইপের, কিন্তু এএম ট্রান্সমিটিং এবং রিসিভিং যে ইকুইপমেন্ট সেগুলো কিন্তু সিম্পল। তো আমরা এফএম যে জেনারেশন ভিসিও ইউজ করে, অর্থাৎ ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর ইউজ করে আমরা কিভাবে করব। তা ভিসিওর যে অসিলেটর, মানে তার যে অসিলেশন ফ্রিকোয়েন্সি, অর্থাৎ প্রতিটি অসিলেটরেরই একটি করে অসিলেশন ফ্রিকোয়েন্সি থাকে, যে ফ্রিকোয়েন্সিটা কিন্তু অ্যাপ্লাইড ভোল্টেজের উপরে লিনিয়ারলি ডিপেন্ড করে। তাহলে একটা কনভেনশনাল টিউনড সার্কিট অসিলেটর আমরা ইউজ করতে পারি। আমরা জানি যে টিউনিং সার্কিট বলতে এলসি প্যারালাল রেজোনেট সার্কিট বোঝায়। তো সেই এলসি প্যারালাল রেজোনেট সার্কিটে আমরা একটা ভেরিয়েবল রিঅ্যাক্ট্যান্স এলিমেন্ট লাগিয়ে দেবো, মানে এখানে ভেরিয়েবল ক্যাপাসিটেন্স বা ভ্যারিক্যাপ, বা এখানে একটা ভ্যারেক্টর ডায়োড আমরা লাগিয়ে দেবো, অর্থাৎ ডায়োডের সাথে ক্যাপাসিটার, এটা বলা হয় ভ্যারিয়েবল ক্যাপাসিটার বা ভ্যারেক্টর ডায়োড। সেই ভ্যারেক্টর ডায়োড আমরা লাগাবো এবং তার ফলে যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সটা হবে সেটা কিন্তু টাইমের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাবে। এটা হবে C0 - C ইন্টু এক্স অফ টি। এই C ইন্টু এক্স অফ টিটা কিন্তু স্লো, যদি স্লো হয় তাহলে ওই এক্স ক্যারিয়ারের যে এক্সটা সেটা AC cos থিটা C ইন্টু টি, এবং তার যে ফ্রিকোয়েন্সি d থিটা C বাই ডিটি সমান হয়ে যাবে 1/√LC। এটা আমরা জানা আছে যে এলসি প্যারালাল সার্কিটের ক্ষেত্রে যে ফ্রিকোয়েন্সি সেটা 1/√LC হয়, এবং সেখানে আমরা ওই সি এর মানটা, মানে সি ফাংশন অফ টি এর যে মানটা, সেই মানটা আমরা এখানে কিন্তু পুট করে দেবো। এবং C0টা যদি আমরা কমন নিয়ে নিই, মানে এখানে যদি C0টা আমরা কমন নিয়ে নিই তাহলে হয়ে যাবে 1 - C/C0 ইন্টু এক্স অফ টি, এইটা। তাহলে এখানে হয়ে যাবে 1/√LC0 1 - C/C0 এক্স অফ টি, এখানে নিচে আছে মানে হোল টু দি পাওয়ার -12। তো এই মানটাকে আমরা ধরে নিচ্ছি ω/C, এবং এই মানটা একের থেকে অনেক ছোট ধরে নিচ্ছি। তাহলে এইটা যদি বাইনোমিয়াল এক্সপানশন করা হয় তাহলে শুধুমাত্র আমরা দুটো মাত্র টার্ম আমরা নেব, এইটা। অর্থাৎ এইখান থেকে আমরা যদি ইন্টিগ্রেশন করে দিই তাহলে আমরা থিটা সিটাকে আমরা পেয়ে যাব, এখান থেকে ইন্টিগ্রেশন করে দিলে পারে। তাহলে প্রথম টার্মটার জন্য আসবে ω/C এর জন্য আসবে 2πfc ইন্টু ডিটির জন্য টি, দ্বিতীয় টার্মটায় 2πfc ইন্টু C/2C0 ইন্টু ইন্টিগ্রেশন xd dt রয়েছে, সেটাকে আমরা ভেরিয়েবল চেঞ্জ করে x ল্যামডা d ল্যামডা লিখে দিতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রাইমারি এবং সেকেন্ডারি ট্রান্সফরমার সার্কিট, সেই প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ইনডিউসড হবে এবং সেখান থেকে একটা ভোল্টেজ সোর্সও থাকবে ব্যাটারি, এবং এইখানে একটা RFC অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি, এইটা হচ্ছে আমাদের ভ্যারেক্টর ডায়োড। অর্থাৎ এইখানে কিন্তু রিঅ্যাক্ট্যান্সটা ভ্যারি হবে, এটা হচ্ছে ডিসি কে ব্লক করবে, এবং এইটা হচ্ছে আমাদের সেই টিউনিং সার্কিট অর্থাৎ এলসি প্যারালাল সার্কিট, এবং লাস্টে এই পুরোটা গিয়ে অসিলেটরের মধ্যে ঢুকে যাবে। এইটা হচ্ছে আমাদের টোটাল নেটওয়ার্ক, যেখানে এক্স অফ টিটা হচ্ছে আমাদের ইনপুট। সুপার হেটেরোডাইন রিসিভার দুটো এসি সিগন্যালকে কম্বাইন্ড করে একটা নতুন সিগন্যাল, একটা নতুন ফ্রিকোয়েন্সি বিশিষ্ট এসি সিগন্যাল যদি তৈরি করা হয়, সেই অ্যাকশনটাকে বলা হয় হেটেরোডাইনিং অ্যাকশন। আর যে রিসিভারে সেটা কাজটা করা হয় রিসিভ করার সময়, সেটাকে বলা হয় সুপার হেটেরোডাইন রিসিভার। আমরা যদি দুটো
সিগন্যাল ধরি যার একটা ফ্রিকোয়েন্সি এফএস আর একটা ফ্রিকোয়েন্সি F0, তাহলে আমরা যখন এই দুটোকে আমরা একসাথে একটা নতুন সিগন্যাল তৈরি করবো এই দুটো ফ্রিকোয়েন্সি থেকে, তো একটা হবে এফএস প্লাস F0, একটা হবে এফএস মাইনাস F0। F0 প্লাস এফএসটাকে বলা হবে সাম কম্পোনেন্ট, F0 মাইনাস এফএসটাকে বলা হবে ডিফারেন্স কম্পোনেন্ট। তো ন্যাচারালি সাম ফ্রিকোয়েন্সিটাকে রিমুভ করে দেওয়া হয় ব্যান্ড পাস ফিল্টার কাজে লাগিয়ে, এবং ডিফারেন্স ফ্রিকোয়েন্সি যেটা অর্থাৎ F0 মাইনাস এফএস এইটাকে কিন্তু আমাদের রিটেন করা হয় এম রিসিভারের ক্ষেত্রে। সেই প্রসেসিং যেটা সেটাই হচ্ছে সুপার হেটেরোডাইন রিসিভার। অ্যানালগ পালস মডুলেশন। অ্যানালগ সিগন্যাল মানে হচ্ছে কন্টিনিউয়াস সিগন্যাল, মানে এই যে কন্টিনিউয়াসলি যদি কোনো একটা সিগন্যালের অ্যাম্পলিটিউড ভ্যারি করে সেটাকে আমরা বলি অ্যানালগ সিগন্যাল। তো সেই ধরনের সিগন্যালের যে মডুলেশন, সেই সিগন্যাল মডুলেশনের কিছু কিছু প্যারামিটারকে আমরা কন্টিনিউয়াসলি ভ্যারি করাতে পারি মেসেজ সিগন্যালের সাথে সাথে। মেসেজ অর্থাৎ যে সিগন্যালটা ইনফরমেশনকে ক্যারি করে নিয়ে যায় বা ক্যারিয়ার, সেটাকে আমরা মেসেজ সিগন্যাল বলি। তো পালস মডুলেশনের ক্ষেত্রে কি হয় যে আমরা যে পালস ট্রেন বা ক্যারিয়ার যেটা আমরা সেটাকে আমরা কিন্তু ভ্যারি করাবো মেসেজ সিগন্যালের মতো করে। অর্থাৎ মেসেজ সিগন্যাল মানে হচ্ছে মডুলেটিং সিগন্যাল, আর ক্যারিয়ার সিগন্যালটা হচ্ছে এখানে এরকম ধরনের একটা পালস ট্রেন। এই পালস ট্রেনটাকে বলা হয় ক্যারিয়ার সিগন্যাল। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে স্যাম্পলিং থিওরেম। তো স্যাম্পলিং থিওরেমটা কি না, এরকম ধরনের একটা অ্যানালগ সিগন্যাল, সেই অ্যানালগ সিগন্যালটাকে আমরা যদি এরকম ছোট ছোট পার্টে ভেঙে দিতে পারি, সে এক একটা পার্টকে বলা হয় এক একটা স্যাম্পল। এবং সেই স্যাম্পল, একটা স্যাম্পল থেকে পরের স্যাম্পলের যে ডিস্টেন্স, মানে এই সেন্টার থেকে এর সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্সটা, সেই টাইমটাকে বলা হয় স্যাম্পলিং টাইম পিরিয়ড। এটাকে আমরা টিএস দিয়ে লিখছি। এবং সেই স্যাম্পলিং টাইম পিরিয়ডটা অবশ্যই হবে 1/2 FM, মানে স্যাম্পলিং টাইম পিরিয়ডটা হবে less than or equal to the half of the reciprocal of the highest frequency of the baseband signal বা মডুলেটিং সিগন্যাল যেটা আর কি, সেই FM যেটা F সাফিক্সে M, তার যেটা ম্যাক্সিমাম যে ফ্রিকোয়েন্সি বা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি তার রেসিপ্রোকাল এর হাফের চেয়েও সমান অথবা ছোট হবে। এটাই হচ্ছে স্যাম্পলিং থিওরেম। তাহলে এই প্রসেসটা হচ্ছে স্যাম্পলিং, অর্থাৎ যেখানে একটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাইজেশন যখন করা হয় তখন অ্যানালগ সিগন্যালটাকে প্রথমে ছোট ছোট স্যাম্পেলে ভাগ করে নেওয়া হয়, তারপর সেই স্যাম্পেলের এক একটা ছোট ছোট হাইট এইভাবে তৈরি করা হয়, যেটাকে আমরা বলি এই যে এরকমভাবে যেটা তৈরি করা হয়, মানে ডিজিটাইজেশন এর প্রথম ধাপ সেটা হচ্ছে স্যাম্পলিং। তারপরে যখন এই এক একটাকে আলাদা আলাদা করে লেভেল, মানে নির্দিষ্ট ডিসক্রিট ভ্যালু অনুসারে ভাগ করা হচ্ছে স্যাম্পলিং এর পর, সেই প্রসেসটাকে বলা হচ্ছে কোয়ান্টাইজেশন বা কনফাইনমেন্ট। এবং সেই কোয়ান্টাইজেশন বা কনফাইনমেন্টের পরের স্টেপ হচ্ছে এনকোডিং। অর্থাৎ যে স্টেজে ওই কোয়ান্টাইজড যে সিগন্যালটা বা ডিজিটাইজড, পুরোপুরি ডিজিটাইজড হয়ে যায় অ্যানালগ সিগন্যালটা, সেই প্রসেসটাকে বলা হয় এনকোডিং। সেটা একটা পার্টিকুলার প্রত্যেকটা লেভেলকে একটা করে বাইনারি কোডে সেটাকে ভেঙে ফেলা হয়।
যেমন এটাকে আমরা যদি 1 বলি, বাইনারি, তার মানে বাইনারিতে এটা হবে 001, তারপরটা যদি 2 বলি তাহলে সেটা হবে 010, তারপরেরটা যদি আমরা 3 বলি তাহলে সেটা হবে 011, তারপর যদি 4 বলি সেটা হবে 100। মানে এই যে এইভাবে প্রত্যেকটা প্রথমে স্যাম্পলিং করা হলো, তারপরে কোয়ান্টাইজড করা হলো, তারপরে তাকে এনকোডিং করা হলো। সেই এনকোডিং করার যে পদ্ধতি, মানে তাকে একটা কোড দিতে হচ্ছে, বাইনারি কোড। এইভাবে একটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাইজড করা হয়। তো এই পালস মডুলেশনের যে বিভিন্ন টাইপ, তার প্রথম টাইপটা হচ্ছে প্যাম, অর্থাৎ পালস অ্যাম্পলিটিউড মডুলেশন। এই পালস অ্যাম্পলিটিউড মডুলেশন করার ফলে কি হয় না, যেটা আমাদের মডুলেটিং সিগন্যাল বা বেসব্যান্ড সিগন্যাল রয়েছে, সেই সিগন্যালের উপরে যখন ওই পালস ট্রেনটাকে চাপিয়ে দেওয়া হয়, তখন সেই বিভিন্ন মেথড অনুসারে এই পালস ট্রেনটা ওখানে বিভিন্ন রকমের হয়ে যায়। মানে প্যাম হয়ে যাওয়ার পরে, অর্থাৎ পালস অ্যাম্পলিটিউড মডুলেটেড হয়ে যাওয়ার পরে, তার যে এই যে মাথাগুলো, এই মাথাগুলো যদি ফ্ল্যাটই থেকে যায় তাহলে তাকে বলা হবে ফ্ল্যাট টপ পালস অ্যাম্পলিটিউড মডুলেশন। আর যদি কোনো ক্ষেত্রে কার্ভড হয়ে যায় সেটাকে বলে কার্ভড টপ পালস অ্যাম্পলিটিউড মডুলেশন। তো এটা দু রকমের পসিবিলিটি আছে। তো তার মধ্যে যেটা আমি এইটার মধ্যে যদি আমি এই জিনিসটাকে ঢুকিয়ে দিই, এইটাকে বলা হচ্ছে ফ্ল্যাট টপ পালস অ্যাম্পলিটিউড মডুলেশন। এইগুলো হয়ে গেল ফ্ল্যাট টপ পালস অ্যাম্পলিটিউড মডুলেশন। কিন্তু এই যে মাথাগুলো যদি কার্ভ অনুসারে পুরোপুরি একেবারে এরকম হয়ে যায়, তখন তাকে বলা হবে কার্ভড টপ পালস অ্যাম্পলিটিউড মডুলেশন। তো এর যেটা সিম্পল পদ্ধতি সেটা হচ্ছে একটা মাল্টিপ্লায়ার ইউজ করা হয়। অর্থাৎ ওই প্রথমে যে সিগন্যালটা ছিল এম অফ টি এবং দ্বিতীয় যে সিগন্যালটা এই ওয়েভ ট্রেনটা, সেই দুটো সিগন্যাল, একটা এম অফ টি একটা এস অফ টি, সেই দুটো সিগন্যালকে আমরা একটা মাল্টিপ্লায়ারের মধ্যে প্রয়োগ করব। মাল্টিপ্লায়ার অর্থাৎ যেখানে ওরা গুণ হয়ে যাবে। এই পালস ট্রেন যেটা, সেই পালস ট্রেনটা যদি আমরা তার অ্যাম্পলিটিউডটাকে 1 ধরে নিই, মানে এই যে পালস ট্রেন, এই ভ্যালুটাকে আমরা যদি এখানটাকে 0 আর এখানটাকে যদি 1 ধরি, তাহলে এইটাকে এই এস অফ টিটাকে আমরা একটা ফুরিয়ার সিরিজ এক্সপানশন করে লিখতে পারবো a0 প্লাস an cos 2 pi nt by ts প্লাস bn sin 2 pi nt by ts। তো সেখান থেকে আমরা a0 n এবং bn এর মানগুলো বের করে নেব। তারপরে সেই এস অফ টি এর মানটা এম অফ টি এর সাথে আমরা গুণ করে আমরা কিন্তু সেই ফাংশনটাকে লিখে দিতে পারব। তো এইটা যদি ডিটেকশন করতে হয়, অর্থাৎ ওখান থেকে আবার ওই মডুলেটিং সিগন্যালটাকে যদি তুলে আনতে হয় মডুলেটেড হয়ে যাওয়ার পর, তখন সেখানে জাস্ট একটা লো পাস ফিল্টার ব্যবহার করলেই চলে। তো লো পাস ফিল্টার জিনিসটা কি না, এরকম যদি একটা বড় সিগন্যাল আমরা দেখাই, তার এই দিকটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি, এই মাঝের জায়গাটাকে বলা হচ্ছে ব্যান্ড, আর এদিকটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি। তো যদি কোনো ফিল্টার নেটওয়ার্ক শুধু যদি এইটুকু অংশটাকে পাস করায়, সেই ফিল্টার নেটওয়ার্কটাকে আমরা বলবো লো পাস ফিল্টার। যদি কোনো ফিল্টার এই মাঝের ব্যান্ডটাকে পাস করায় তাকে আমরা বলবো ব্যান্ড পাস ফিল্টার। আর যদি কোনো ফিল্টার নেটওয়ার্ক এই হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালটার দিকটা পাস করায় তাকে আমরা বলবো হাই পাস ফিল্টার। তো একমাত্র এখানে একটা লো পাস ফিল্টার ইউজ করলেই আমরা মডুলেটিং সিগন্যালটা পেয়ে যাব ওই পালস অ্যাম্পলিটিউড মডুলেটেড সিগন্যাল থেকে।
তারপর হচ্ছে পালস উইথ মডুলেশন। পালস উইথ মডুলেশনের ক্ষেত্রে কি হয় না, তার উইথ বা লেন্থ বা পালসের যে ডিউরেশন সেইটাকে মডুলেট করে দেওয়া হয়। অর্থাৎ সেইখানে ওই যে পালস ট্রেনটাকে সমান সমান ছিল, সেই উইথগুলো আর সমান সমান থাকবে না, কোনোটা হয়তো মোটা হয়ে যাবে, কোনোটা হয়তো উইথ সরু হয়ে যাবে। দিস ইজ কল্ড পালস উইথ মডুলেশন। এটা করার জন্য যে সার্কিটটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এইখানে মডুলেটিং সিগন্যালটা নিয়ে একটা অ্যাডার নেটওয়ার্কের মধ্যে দেওয়া হয়। সেই অ্যাডার নেটওয়ার্কের মধ্যে আরেকটা সিগন্যাল এসে ঢোকে, একটা মাল্টি ভাইব্রেটর এবং তার থ্রু দিয়ে একটা ইন্টিগ্রেটরের থ্রু দিয়ে একটা সিম্পল ট্রেন অফ পালস ইন্টিগ্রেটর। তাহলে ট্রেন অফ পালসটা প্রথমে এরকম ছিল, সেই ট্রেন অফ পালসটা ইন্টিগ্রেটরের থ্রু দিয়ে গিয়ে ট্রায়াঙ্গুলার ওয়েভের মতো হয়ে যাবে। সেই ট্রায়াঙ্গুলার ওয়েভটা ঢুকলো অ্যাডারে এবং সাথে ঢুকলো মডুলেটিং সিম্পল যে মডুলেটিং সিগন্যাল সেটা এসে ঢুকলো। এই দুটো একসাথে যখন অ্যাডারে ঢুকবে তারপরে সেটাকে ক্লিপ করা হবে। ক্লিপারের কাজ হচ্ছে হয় পজিটিভ কিংবা নেগেটিভ পার্টটাকে ছেটে দেওয়া, অর্থাৎ সেটাকে বলা হয় ক্লিপার। তারপরে সেখান থেকে ঢুকবে সেটা স্মিথ ট্রিগার। স্মিথ ট্রিগারে যেটা হয় সেটা হচ্ছে ওটা আবার পুনরায় যে স্কোয়ার শেপ, সেই স্কোয়ার শেপে চলে আসবে এবং লাস্টলি আমরা এটা পেয়ে যাব কখনো উইথ বেশি কখনো উইথ কম। দ্যাট ইজ দ্য পালস উইথ মডুলেশন। নেক্সট হচ্ছে পালস পজিশন মডুলেশন বা পিপিএম। এটা এমন একটা প্রসেস যেখানে যে পজিশন অফ দ্য স্ট্যান্ডার্ড পালসটাকে ভ্যারি করা হবে অ্যাজ এ ফাংশন অফ দ্য অ্যাম্পলিটিউড অফ দ্য স্যাম্পলড মডুলেটিং সিগন্যাল। অর্থাৎ আমাদের এইটা যদি মডুলেটিং সিগন্যালটা হয়, সেই মডুলেটিং সিগন্যালের উপরে আমাদের একটা শর্টউথ জেনারেটর সেখানে থাকবে, একটা শর্টউথ জেনারেটর সেখানে থাকবে। সেই শর্টউথ জেনারেটরটা যেখানে যেখানে কাট করবে সেই জায়গাগুলোকে আমাকে নিতে হবে। তারপর যেগুলো কাট করেছে সেই জায়গাগুলোকে আমরা এইভাবে সিগন্যালটাকে দেখাবো, এরকমভাবে আমরা দেখাবো। তো ওটা সবসময় এই পয়েন্টের ডান দিকে আমরা একটা করে এরকম ট্রেন অফ পালস খালি এঁকে দেবো, যেখানটাতে পাস করবে তার ডান দিকে খালি একটা করে ট্রেন অফ পালস আমরা এঁকে দেবো, আর বাকিটাকে এরকমভাবে যোগ করে দেবো। তাহলে আমরা পেয়ে যাব পিপিএম বা পালস পজিশন মডুলেশন। এগুলো হলো বিভিন্ন অ্যানালগ সিগন্যালের মডুলেশন। তো অ্যানালগ সিগন্যালের মডুলেশন বা অ্যানালগ ট্রান্সমিশনের ক্ষেত্রে কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকে। সেই ডিসঅ্যাডভান্টেজগুলোকে আমরা কাটানোর জন্য আমরা ব্যবহার করব ডিজিটাল ট্রান্সমিশন প্রসিডিউর। তার ক্ষেত্রে অ্যাকিউরেসিটা অনেক বেড়ে যাবে, ডিজিটাল সিগন্যালগুলো অনেক ভার্সেটাইল, তাহলে ওয়াইডলি ইউজ করা যাবে, বিভিন্ন পারপাস সলভ হবে, বিভিন্ন জায়গায় ইউজ করা যাবে। ডিজিটাল যে ইনস্ট্রুমেন্ট সেগুলো কখনোই অবজারভেশনাল এরর দেবে না। কস্ট অফ অ্যানালগ ওয়্যার যেটা অনেক দামি ছিল বা সেটাকে সব জায়গায় পোর্টেবল ছিল না, সেটা কিন্তু ডিজিটালের ক্ষেত্রে অনেকটাই দামটা কম এবং ইজিলি পোর্টেবলও হয়ে গেল। এরই প্রথম ধাপ হিসাবে আমাদের রয়েছে পালস কোড মডুলেশন অর্থাৎ পিসিএম, যেখানে একটা মেথড
ইউজ করা হবে স্যাম্পেলড অ্যানালগ সিগন্যালকে ডিজিটালি রিপ্রেজেন্ট করা। অর্থাৎ আগে যেটা আমি বললাম যে প্রথমে একটা অ্যানালগ সিগন্যালকে আমরা বাইনারি সিকোয়েন্সে ভাঙবো, অর্থাৎ 1 এবং 0 আকারে সেটাকে লিখবো। এটাই হচ্ছে পালস কোড মডুলেশন। অর্থাৎ তার 3টে স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে স্যাম্পলিং, তারপরে স্টেপ হচ্ছে কোয়ান্টাইজিং, আর লাস্ট স্টেপ হচ্ছে এনকোডিং। স্যাম্পলিং এর ক্ষেত্রে প্রথমে ভাগ করে নিতে হবে, কোয়ান্টাইজেশনের ক্ষেত্রে তাকে একটা করে লেভেল, নির্দিষ্ট লেভেল নিয়ে ডাটাটাকে কনফাইনিং করতে হবে বা কম্প্রেস করতে হবে। আর লাস্ট স্টেপে হচ্ছে তাকে একটা করে ডিজিট বাইনারি কোড দিয়ে তাকে সেই প্রত্যেকটা কোয়ান্টাইজ লেভেলকে একটা করে বাইনারি কোড দিয়ে তাকে ডেজিগনেশন দিয়ে দেওয়া হবে, দ্যাট ইজ দ্য এনকোডিং। এই 3টে স্টেপ নিয়ে তৈরি হয়েছে পালস কোড মডুলেশন।